নমস্কার, সবাইকে শুভেচ্ছা। গুড আফটারনুন। আজকের এই বিশেষ সেশনে সকল অ্যাসপিরেন্টসকে স্বাগত জানাচ্ছি। কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির সময় আমরা অনেক সময়ই সিলেবাস, বই, মক টেস্ট, স্ট্র্যাটেজি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি, কিন্তু একজন সফল অ্যাসপিরেন্টসের বাস্তব জার্নি, তার স্ট্রাগল, তার ভুল এবং সাফল্যের টার্নিং পয়েন্ট থেকে যে শিক্ষা পাওয়া যায়, সেটা কিন্তু কোনো বই থেকে পাওয়া সম্ভব হয় না। আর আজকের আমাদের সঙ্গে আমরা এমন একজনকে পেয়েছি যিনি ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার সর্বোচ্চ স্তরে দুবারই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তো তার কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন এবং কেরিয়ারের যে বাস্তব অভিজ্ঞতা, এই জিনিসগুলো তিনি কিভাবে নিয়েছিলেন সেগুলো আজ আমরা জানবো। এবং আজকের আলোচনায় শুধু আমরা তার সাফল্যের গল্পই শুনবো না, বরং বুঝতে চেষ্টা করব কিভাবে প্রিপারেশন করতে হয়, কিভাবে কনসিস্টেন্সি বজায় রাখতে হয় এবং শেষ পর্যন্ত কিভাবে সাকসেসের দিকে এগিয়ে যেতে হয়। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই ওয়াসিম আকরাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের আমাদের এখানে আসার জন্য। আহ স্যার যদি একটু ভিডিওটা অন করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক গুড ধন্যবাদ। ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। থ্যাংক ইউ। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে সমস্ত অ্যাসপিরিয়েন্টসই আজকের অনেক কিছু আহ, এ আছে, মানে তাদের প্রস্তুতি ওরিয়েন্টেড অনেক কিছুই হয়তো তারা জিজ্ঞেস করবে। তো প্রথমেই আপনার প্রিপারেশন জার্নি থেকেই আমরা শুরু করব, যে আপনি দুবার ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হয়েছেন, কিন্তু প্রত্যেক সাকসেসফুল জার্নিতে কিছু পার্টিকুলার মোমেন্ট থাকে যেগুলো প্রিপারেশনের গতিপথটা বদলে দেয়। তো আপনি নিজের প্রিপারেশন জার্নিতে সব থেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কোনটা ছিল, যেটা এই সেই মুহূর্ত থেকে আপনাকে আরো ফোকাসড হতে সাহায্য করেছিল, যদি এটা নিয়ে একটু বলেন আমাদের। আমি তো মেনলি রুরাল এরিয়া থেকে বিলং করি। তো তারপর আমি যখন যে আমার একাডেমিক কেরিয়ার পুরাটাই আমি পড়েছি রায়গঞ্জ থেকে, আমাদের যে জেলা সদর আছে। তো ওখানে আমি প্রশাসনিক যেসব ভবন আছে তার পাশেই থাকতাম। যে আমাদের জেলা সদরের ডিএম অফিস বা এসডিও অফিস বা যে বিডিও অফিস আছে বা অন্যান্য অফিসগুলো আছে, তো সেখানে সে যে অফিসারদের আনাগোনা বা যাওয়া আসা, সেটাই দেখে ভাবতাম যে কি এরকম পরীক্ষা একটা দেওয়া যায় যেটাতে আমিও এই প্রশাসনিক দিকে যেতে পারি আর কি। তো আমি ওই যেতাম ওখানে, মাঝে মধ্যে কোনো অফিসিয়াল কাজও যেতাম, বন্ধুদের সাথে যেতাম, আর ওইসব এলাকায় ঘুরে বেড়াতাম। আর নিজের যে এইচএস আর গ্রাজুয়েশন আমি রায়গঞ্জ থেকেই করেছি। তো সেখান থেকে আমার একটা মনে হয়েছিল যে ডাব্লিউবিসিএস এরকম একটা পরীক্ষা যেটা দিয়ে রাজ্য স্তরের একটা সর্বোচ্চ প্রশাসনিক দিকটার দিকে যাওয়া যায়। তো ওভাবেই আমার ওই মোটিভেশনটা মেনলি এসেছিল। আর ওটাই আমাকে খুব মোটিভেট করেছিল পড়ার জন্য, যে এরকম একটা প্রশাসনিক দিক দিয়ে গিয়ে আমরা যাতে কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, তার মানে প্রত্যেকের জার্নিটা যখন শুরু হয় তার চারপাশে যে সমস্ত জিনিস থাকে সেগুলো থেকে যখন হ্যাঁ, সে মোটিভেশন অর্জন করতে পারে, সেটা অনেকটাই তাকে এগিয়ে নিয়ে যায়। তো আমার এই ক্ষেত্রে এটা বিভিন্ন জনের বিভিন্ন মোটিভেশন থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এই যে পারিপার্শ্বিক একটা পরিবেশ ছিল, এটা আমার অনেক মানে আমাকে সুযোগ দিয়েছে সেই জিনিসটা নিয়ে মেতে থাকার আর কি। তো এই ব্যাপারটাই ছিল। একদমই। তো এই জিনিসটা থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, যে সাকসেসের জন্য পরিশ্রমের পাশাপাশি সঠিক ডাইরেকশনে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার রিসোর্সটা বোধহয় আমাদের চারপাশ থেকেই আমরা কালেক্ট করতে পারি। হ্যাঁ, অসংখ্য অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। অ্যাসপিরান্সদের মানে যে কোয়ারিজ আছে সেগুলো আমরা নেব, তবে তার আগে আমরা কিছু প্রশ্ন স্যারকে করে নেব, তারপরে আমরা অ্যাসপিরান্সদের কাছে আসবো। তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, মানে অনেকেই জিজ্ঞেস করে থাকে, সেটা হলো যে অনেকে চাকরি করে, ঠিক আছে, কারণ ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, সেখানে অফিসের প্রেসার থাকে, তারপরেও ডব্লিউবিসি এর মতো একটা বড় পরীক্ষার প্রিপারেশন তারা কিন্তু চালিয়ে যেতে চান। তো চাকরি করতে করতে কিভাবে সময় বার করে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া সম্ভব? মানে আমি বলতে চাইছি, একজন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য ঠিক কি ধরনের প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আপনি সাজেস্ট করবেন? আমি যেহেতু এটা আমার প্রথম চাকরি, তো আমার ক্ষেত্রে ডাইরেক্টলি বিষয়টা আমার সঙ্গে হয়নি। আমি এজ এন হ্যাঁ। অ্যাসপিরিয়েন্টই পুরো প্রিপারেশনটা করেছি। আর জয়েনিং এর অবধি আমার 2022-23 দুটারই মেন্স হয়ে গেছিল। 23-এর শুধু ইন্টারভিউটা আমি চাকরি করতে দিয়েছি, যেটা ডিসেম্বরে হয়েছিল গত বছর। তো আমি যতটুকু আমাদের বন্ধুরা বিভিন্ন যে চাকরি করে এই পরীক্ষাটা পেয়েছেন আমার সাথে, তাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার হয়। তো সেখান থেকে আমি বলতে পারি যে
যারা যে চাকরি করে তারা কিন্তু যেতটুকু সময় পায় সেটাকে তারা ম্যাক্সিমাম ইউজ করে। এটা আমি দেখেছি, তাদের যে পড়ার ইন্টেন্সিটিটা, যে পড়ার এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়। হতে পারে আমরা 7-8 ঘন্টা কাজ করছি, চাকরি করছি, কিন্তু তারপরেও যে আমরা 5-6 ঘন্টা সময়টা পাচ্ছি, সেটাকে সে যদি ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আর সেটার প্রতি যদি গভীরভাবে সে সমস্ত বিষয় নিয়ে খুবই অবগত থাকে, তো আমার মনে হয় যে চাকরি করেও সম্ভব পরীক্ষাটা ক্র্যাক করা। আমাদের কলিগদের মধ্যে ম্যাক্সিমাম মোর দেন 50% চাকরি করা অবস্থায় পরীক্ষাটা ক্র্যাক করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, কারণ এইটা খুবই একটা কমন প্রশ্ন। অনেকের কাছ থেকেই শুনি যে যে নানান রকম প্রেসারের জন্য টাইম বার করতে পারছে না, কিন্তু এই আলোচনা থেকে আমরা আগেও দেখেছি যে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে সময়ের অভাবের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাইমটা অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে সেটাকে আমরা কত এফেক্টিভলি ইউজ করতে পারি, ইউজ করতে পারি, ওটাই হুম। তার উপরই কিন্তু আমাদের সাকসেসটা নির্ভর করছে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে আমি আরেকটা প্রশ্নে আসছি, এটাও খুব কমন একটা প্রশ্ন। আহ, যে অনেকেই এটা জিজ্ঞেস করে যে ডব্লিউবিসিএস এর পাশাপাশি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসির বিভিন্ন এক্সাম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি তারা অনেক সময়ই নেয়। ফলে একটা কমন প্রবলেম তৈরি হয় যে একাধিক যে এক্সামিনেশনের সিলেবাস সেটা কিভাবে ম্যানেজ করা সম্ভব, মানে ডিফারেন্ট এক্সামের ডিফারেন্ট সিলেবাস ম্যানেজ করার বেস্ট টেকনিকটা কি, কোন বিষয়গুলো কমন ভাবে প্রিপেয়ার করলে একাধিক পরীক্ষায় একসাথে সাফল্য পাওয়া সম্ভব? যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যে ক্লার্কশিপ আছে, আমাদের জিএস ওরিয়েন্টেড যেগুলো পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস হয়ে গেল বা সেন্ট্রালের এসএসসি লেভেলের পরীক্ষা যে আছে, তার মধ্যে আমরা দেখি যে বেসিক যে জিএস গুলো আছে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেই বিষয়গুলো মোটামুটি কমন। মোটামুটি সেই বিষয়ে সবার যে একটা বেসিক নলেজ থাকা উচিত, আর সেটা প্রিপারেশনের মাধ্যমে হয়ে যায়। আর কিছু এক্সাম ওরিয়েন্টেড টপিক থাকে যেটা আমাদের এক্সামের আগে একটু ঝালিয়ে নিতে হবে, আর কিছু এক্সট্রা টপিক আমাদের পড়তে হবে। তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কমন সিলেবাসটা কি। ওই কমন সিলেবাসটা শেষ হয়ে গেলেই, ওই কমন সিলেবাসটা ভালো মতো পড়ে একটা বেসিক আইডিয়া হয়ে গেলেই আমরা সেই এক্সট্রা টপিক পরীক্ষার আগে হোক বা যার যে সময় হয় মনে হয় উপযুক্ত সময়, সেই সময় যদি সে প্রিপারেশন করে তাহলে অবশ্যই সেটা হয়ে যায়। কিন্তু কমন সিলেবাসটার উপর খুবই নজর দেওয়া উচিত, যে বেসিক আমাদের সাবজেক্ট গুলো আছে, বেসিক ম্যাথস, বেসিক রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই বিষয়গুলো খুব গভীরভাবে পড়ে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে কেউ যদি ওই এক্সাম স্পেসিফিক টপিক পড়ার মতে মনে হয়, মানে সব পরীক্ষায় মোটামুটি একটা ভালো লেভেলে নিজের প্রিপারেশনটাকে নিয়ে যেতে পারবে। একদমই, তাহলে স্যারের আলোচনা থেকে একটা জিনিস খুবই পরিষ্কার যে প্রত্যেকটা এক্সামের যদি আমি দেখি যে দেখা যাবে 70 থেকে 80% সিলেবাস আমাদের কমন। তো সেইটা যদি আমরা প্রস্তুতি নিই তাহলে যে কোনো পরীক্ষায় বসার জন্য আমরা মানে হয়ে যেতে পারছি। এরপরে আমি সাপোজ বলছি আমাদের সামনে মিসলেনিয়াস আছে, তার জন্য হয়তো স্ট্যাটিস্টিকেট আমাকে একটু বেশি ফোকাস দিতে হবে। তাহলে ফোকাস আমার দিতে হবে। একদম রেগুলার প্রিপারেশনের বাইরে আমি স্ট্যাটিস্টিকেট আর একটু ভালো করে প্র্যাকটিস করলাম। কিংবা যদি আমি বলি যে আমি সিজিএল বা সিএইচএসএল দিই, সেখানে হয়তো ম্যাথের জিওমেট্রি বা মেনস্ট্রুয়েশন পোর্শনটা একটু এক্সট্রা করতে হয়। তো সেইখানে আমি আমার রেগুলার প্রিপারেশনের পাশাপাশি টাইম বার করে সেই জায়গাটার উপর একটু ফোকাস দিতে পারি। কিন্তু ফোকাস কমন জায়গাটা হ্যাঁ সেম, তো সেইটা করলে মোটামুটি কিন্তু আমাদের একটা মানে প্রিপারেশন তৈরি হয়ে যায়। খুব ভালোভাবে স্যার এক্সপ্লেন করছেন। আমি সপ্তর্ষি স্যারকে রিকোয়েস্ট করব যে এইবার স্যারের কাছে কিছু প্রশ্ন রাখার জন্য। থ্যাংক ইউ অভিজিৎ স্যার। আচ্ছা, ওয়াসিম স্যারকে আমার প্রশ্ন। থ্যাংক ইউ ওয়াসিম স্যার, ফার্স্ট অফ অল এই সেশনটা টাইম বার করার জন্য। স্যারের কাছে আমার প্রথম প্রশ্নটা থাকবে অ্যাসপিরেন্টের তরফ থেকে, যে মানে অ্যাসপিরেন্টরা এটাই একটা লং পিরিয়ড জুড়ে যে প্রিপারেশন নিচ্ছে, আপনার কি মনে হয় কমন মিস্টেকস গুলো কি কি যেগুলো অ্যাসপিরেন্টসরা জেনারেলি করে থাকে, যেগুলো আমাদের মাথায় রাখা উচিত, অ্যাসপিরেন্টদের মাথায় রাখা উচিত, যাতে আমরা এগুলো থেকে বাইরে বেরিয়ে এসে পরীক্ষাটা ক্লিয়ার করতে পারি? কমন মিস্টেকস। আমরা যখন সবাই প্রিপারেশন শুরু করি, মোটামুটি সবাই তো সব সাবজেক্টই মোটামুটি একটা ধারণা থাকে বা পড়ার চেষ্টা করি, কিন্তু আমরা যে বেসিক ডিফারেন্সটা গড়ে তোলে আমাদের মধ্যে, সেটা হয়ে যাচ্ছে যে খুব বেশ কিছু জন আমি দেখেছি যে খুব এক্সট্রা মেটেরিয়াল তারা মানে ফোকাস করে। এখান থেকে একটা মেটেরিয়াল দেখলো,
সেখান থেকে তুলে নিল, বা অন্য কোথা থেকে কোনো মেটেরিয়ালস পেলো সেখান থেকে সেটাকে দেখে নিল। এমন করে কম্পিউটারে দেখবে যে অনেক পিডিএফ পড়ে আছে, কিন্তু আলটিমেটলি আমাদের পড়াটা আর সেরকম হয়ে ওঠে না অনেক মেটেরিয়াল যখন হয়ে গেলে। তো আমাদের আগে কয়েকটা স্পেসিফিক বই চুজ করে নিতে হবে, যে এই বইয়ের উপর বেস করে আমি নিজের নলেজটাকে গড়ে তুলবো, এক্সট্রা বেশি মেটেরিয়ালসে আমরা যাব না। তো এক্সট্রা যে মেটেরিয়ালস বা যে এক্সট্রা যে স্টাডিটা আছে সেটা করার দরকার নেই। আমরা নিজের প্রিপারেশন লেভেলে কতটুকু দরকার, সেটা আগে কি নেসেসিটি পরীক্ষাটা, সেটা আমাদের আগে জেনে নিতে হবে। তো সেটা জানার পর আমরা বেসিক কিছু বই পড়ে, বা যে বইগুলো আমাদের খুব দরকার, সেটা 8-10টা বই, যে মেন বেসিক বইগুলো সব এক্সপিরিয়েন্টরা আমাদের রিকমেন্ড করে, ইউটিউব থেকেও পাওয়া যায়, সেই বইগুলো ভালো মতো পড়ে তারপর তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোথায় তোমার নলেজ গ্যাপটা আছে, বা কোথায় তোমার গ্যাপ রয়ে গেছে সাবজেক্টটার বিষয়ে, তো সেটাকে যদি ভালো মতো আমরা জানতে পারি, তো তারপরে সেটা আমরা আমাদের মেটেরিয়ালসটা অনেকটাই কমে যাবে। প্রথম এটা। দ্বিতীয় হয়ে যাচ্ছে যে রিভিশন। আমি মনে করি যে পড়াশোনা থেকেও রিভিশন করাটা খুবই দরকারি। যতটুকু পড়াশোনা করব তার সঙ্গে সঙ্গে আমাদের রিভিশনটা পিছন পিছনে চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু যেটা আমরা পড়বো সেটা খুব সহজেই আমরা ভুলে যাব। সেটা তো আর মানে পড়াশোনার ব্যাপারটা, আমাদের যে মাইন্ড সেট সেটা হয়ে যাচ্ছে যে আমরা যতই পড়ি একটা সময় পর কিন্তু আমরা ভুলে যাই। তো রিভিশন, অনেকে খুব পড়ে কিন্তু রিভিশন করে না, এটা একটা বড় ভুল। তো এই দুটো এক্সট্রা মেটেরিয়াল আর রিভিশন। আর মক টেস্ট এক্সামের শেষ পর্যায়ে আমি মনে করি যে মক টেস্ট দেওয়াটা খুব দরকারি। সেটা তুমি কোটা মক টেস্ট দেবে আর কোথা থেকে দেবে, সেটা তুমি ভালো একটা ইনস্টিটিউশন থেকে হোক বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, সেটা তুমি মক টেস্ট যখন দিবে তো সেটা প্রিপারেশনটাকে একটা ভালো লেভেলে নিয়ে যাবে। স্যার খুব ভালো কথা বললেন স্যার, তিনটে জিনিস বললেন। এক হচ্ছে গিয়ে রিসোর্স ডাইভার্ট করতে না, একই রিসোর্স হচ্ছে কি যে বারবার করে পড়তে হবে, রিভিশন করতে হবে, এবং তার সঙ্গে আমাদের মক টেস্টটাও ভালো করে দিতে হবে, তবে গিয়ে আমাদের প্রিপারেশনটা ঠিক দিকে এগোবে। আচ্ছা, স্যারের কাছে আমার পরের প্রশ্নটা থাকবে স্যার, এই আমরা জানি বা আমাদের ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পিএসসি যে পরীক্ষাগুলো কত লং সময় ধরে চলে, সুতরাং আমাদের প্রিপারেশন টাইমটাও একটা বহু বছরের সময় একটা। তো এই এরকম একটা লং টার্ম প্রিপারেশনের সময় মোটিভেশন কিভাবে রাখা যায়, বা মোটিভেশন, মানুষ ডিপ্রেসড হওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে, বা আপনি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতেন একটা বড় সময় জুড়ে এই প্রিপারেশন ফেজটা যখন চলছিল, সেটা একটু যদি বলেন। আমাদের যখন ডব্লিউবিসিএস হয়েছিল তখন তো আমাদের ফেজটায় 2-2.5 বছর 3 বছর চলে, এরকমই হয় আর কি। তো তার মাঝে আমরা প্রিলিমস দিই, তারপরে আবার একটা গ্যাপ থাকে, মেন্স হয়ে আবার ইন্টারভিউ হয়। তো সেখানে আমাদের দেখে নিতে হবে যে হোলিস্টিক যে আমরা প্রিপারেশনটা করেছি, সেটাকে আমরা বিভিন্ন ভাগে বা বিভিন্ন পার্টে ভাগ করে সেটাকে আমরা একটা টাইম স্পেসিফিক পিরিয়ডে কি করে আমরা প্রিপারেশনটা প্রতিদিন করে দিতে যেতে পারি। প্রথম কথা এটা যে আমরা খুব বেশি পড়ার চেষ্টা করব না। আমাদের সারাদিনে কতটুকু পড়তে হবে এটা একটা আমাদের তার আগের দিন বা যে কোনো এক সপ্তাহের কারো প্ল্যান থাকতে পারে, কারো 2-3 দিনের থাকতে পারে, কারো বা নেক্সট ডেরই থাকতে পারে যে আজকে কালকে আমি এই টপিকটা পড়বো। এরকম করে পড়তে থাকলে একটা সময় নিজে থেকে সেই মোটিভেশনটা আসবে, যখন তুমি দেখবে যে তুমি ইমপ্রুভ করছো। যখন ইমপ্রুভমেন্টটা নিজেদের মধ্যে দেখতে পারবে তো ওপেনলি মানে অবভিয়াসলি সেটা সেলফ মোটিভেশনে তখন পরিবর্তিত হয়ে যাবে। আমাদের অনেক সময় ডিপ্রেশনও হয় যে এই প্রিলিমস দিয়ে দিলাম, কবে মেন্স হবে, কবে ইন্টারভিউ হবে, তো একটা লং পিরিয়ডে সেটা চলে। কিন্তু আমাদের এটা জানতে হবে যে আলটিমেটলি তো একদিন ফাইনাল রেজাল্ট বেরোবে, আর সেখানে আমি আমার নামটা দেখতে চাই। তো এই মাইন্ডসেটটা নিয়ে যখন তুমি এগোবে, তো যতই সেই জার্নিটা লং হোক, সেটা অনেক সহজ লাগবে আর কি, খুব ভালো লাগবে। স্যার দারুণ দামি কথা একটা বললেন যে প্রিপারেশনের মধ্যে আরো বেশি করে ঢুকে যাওয়া, রুটিনের মধ্যে ঢুকে যাওয়া, সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রুটিনের মধ্যে থাকা, এবং নিজের ইমপ্রুভমেন্টটাকে যদি কেউ ফিল করতে পারে তাহলে সে ডিপ্রেশন হ্যাঁ, বা নেগেটিভিটি থেকে সে কম থাকতে পারে, যে আমি নিজেকে ইমপ্রুভ করছি। এটা খুবই দামি কথা বললেন হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তো thank you. আমার আমার পরের প্রশ্ন থাকবে স্যারের কাছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা ধরুন একদম বিগিনার, তারা সবে ডাব্লিউবিসিএস এর কথা ভেবেছে বা কম্পিটিটিভ এক্সামের কথা ভেবেছে, সবে প্রিপারেশন শুরু করছে, তাদের জন্য আপনি কি বলবেন, বা তাদের জন্য আপনার কি মনে হয়, কি প্ল্যান তাদের রাখা উচিত আগামী 3-4 মাস 6 মাস তাদের এই জার্নিটা শুরু করার জন্য, এটাই যদি একটু বলে দেন।
আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম বেসিক লেভেলে যে ডাব্লিউবিসিএস পড়বো, সে সময় আমার সাথেও সেই প্রবলেমটা হয়েছিল যে কি করা যায়, কিভাবে পড়া যায়। সে সময় তো বেশি কিছু আমাদের ধারণা থাকে না, কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে আর নিজে অ্যানালাইসিস করে এটাই আমি বুঝেছি যে আমাদের ফাউন্ডেশন যত মজবুত হবে, আমাদের ততই প্রিপারেশনটা সহজ হয়ে যাবে আমাদের কাছে। তো এই ফাউন্ডেশনটা তৈরি করা খুবই দরকার। আর ফাউন্ডেশন তৈরি করার জন্য আমাদের বেসিক যে নলেজ, সেটাকে খুব ভালোভাবে আমাদের নিয়ে যেতে হবে প্রিপারেশনের দিকে। তো আমার এটাই যে যে এনসিআরটিস বইগুলো আছে, আমি এনসিআরটি পড়েছিলাম, আমি নিজের কথাই বলছি। আমি মেনলি যে আমার বেসিক নলেজটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ এনসিআরটিস এর উপর, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, যতটুকু এক্সাম ওরিয়েন্টেড আছে তার মধ্যে সবকিছু পড়তে হয় না। যে বইগুলো আমাকে লাগছে যে এই টপিকগুলো আমার একটা এনহ্যান্সড নলেজ দরকার, সেগুলো আমি ভালো মতো এনসিআরটি থেকে পড়ে নিয়েছিলাম। এমনকি আমার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কিছু প্রান্তিকের বইও ছিল, যেটা আমি সে সময় পড়েছিলাম। তো ওই বইগুলো আমি পড়েছিলাম ওই বেসিক নলেজটাকে ভালো মতো ভিতটাকে গড়ার জন্য। তো এর ফলে কি হয় যে বেসিক নলেজটা যখন তোমার ভালো হয়ে যাবে, তখন তুমি সহজে যে অ্যাডভান্স স্টাডিটার থেকে বেরোবে, যেমন লক্ষ্মীকান্ত পড়বে বা তুমি ভার্মার বই পড়বে ইকোনমিক্সে, কিংবা নিতিন সিংহানিয়া পড়বে। তো এগুলো যখন পড়বে, এই বেসিক নলেজটা একবার দাঁড়িয়ে গেলে তখন আর বুঝতে অসুবিধা হয় না, প্রিপারেশনটা খুব সহজ হয়ে যায়। তো আমি এক্সপিরিয়েন্টদের এটাই বলবো যে প্রথমে তারা নিজের ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে স্ট্রং করে, একবার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে গেলে তখন প্রিপারেশনটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। একদমই ঠিক কথা বললেন যে বিগিনারদের প্রথমেই ফাউন্ডেশন স্ট্রং করার দিকে কথা ভাবতে হবে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স স্টাডিজ এর দিকে যেতে হবে। আচ্ছা, আমার পরের প্রশ্ন স্যারের কাছে যে আপনার যদি ডেইলি রুটিনটা মানে প্রিপারেশন ফেজে যদি একটু অ্যাসপিরিয়েন্টদের সাথে শেয়ার করেন, আপনি কিভাবে কোন সাবজেক্টের ওপর কিরকম গুরুত্ব দিতেন, অপশনাল কিরকম ভাবে পড়তেন, কতটা সময় দিতেন, কারেন্ট অ্যাফেয়ার্স কতটা সময় দিতেন, বা মক টেস্ট আপনি কবে থেকে দেওয়া শুরু করেছিলেন বা সঙ্গে সঙ্গে দিতেন কিনা, এইগুলো যদি একটুখানি শেয়ার করেন অ্যাসপিরেন্টদের সাথে। আমার মোটামুটি 5-6 মাস আমার লেগে গিয়েছিল প্রিপারেশনের ফাউন্ডেশনটা তৈরি করার জন্য। বেসিক যে এনসিআরটিস আছে, প্রান্তিকের কিছু বই আছে, ওগুলো পড়ে নেওয়ার পর আমি আমার প্রিপারেশনটাকে, আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি যে বেসিক সাবজেক্টগুলো আছে, ওটাকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিতাম। 1-1.5 ঘন্টা আমি অঙ্কের জন্য রাখতাম, প্রিলিমসের আগের কথা বলছি আমি এটা। তারপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আড্ডা 247 বা অন্যান্য যে ওয়েবসাইট থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটা আমি করতাম। আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ততটা জোর দেইনি, কারণ আমি জানি যে প্রিলিমসে 8-10টা কোশ্চেন আসে, 10-12টা হাইয়েস্ট আসে। তো ওয়েটেজটা একটু কম, আর সেটা অনেক সময় আবার ওরা 2018-17 থেকেও তুলে দিয়ে দেয়। তো আমি তো এই 22-এ পরীক্ষা দিব বা 23-এ বা নেক্সট 24-এ দেবো, সেটার জন্য তো আমি 2020-21 থেকে শুরু করে সম্পূর্ণ 4-5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি না। তো ওটাতে আমি একটু কমই ফোকাস করতাম কারেন্ট অ্যাফেয়ার্সটাতে। মোটামুটি যে আমার স্ট্র্যাটেজিটা ছিল যে প্রত্যেকটা সাবজেক্টটাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিতাম, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি হিস্ট্রি পড়বো, তারপর জিওগ্রাফি পড়বো, একটু পলিটি পড়বো, কিছুটা হয়তো ইকোনমিক্স পড়বো, অঙ্ক করবো। কারণ হয়ে যাচ্ছে যে আমি তো চাকরি বাকরি করতাম না, তো আমার পুরাটা টাইম আমি ফোকাস করেছি এই স্টাডিটার উপর। তো আমার মোটামুটি যে সাবজেক্ট গুলো প্রিলিমসে ইনক্লুড আছে, সবগুলোই আমি মোটামুটি 1.5-2 ঘন্টা করে সময় দিতাম প্রিলিমসের আগে। তারপর যখন প্রিলিমস হয়ে গেল, যে আমি যখন দেখলাম যে হয়তো কাট অফ হয়ে যাবে, তখন মেন্সের জন্য যখন পড়তে শুরু করলাম, তখন আমার তো ম্যাথ ব্যাকগ্রাউন্ড, বিএসসি করেছি ম্যাথমেটিক্সে, তো অঙ্কটাতে আমার ততটা প্রবলেম ছিল না। আমি জানি যে অঙ্কটাতে আমার 1 ঘন্টা দিয়ে দিলেও আমার হয়ে যাবে। এখন যাদের অঙ্কটাতে একটু দুর্বল আছে, তাদের একটু বেশি টাইম দিতে হবে। তো অঙ্কটাতে একটা এক্সট্রা টাইম দিয়ে, কারণ যেহেতু একটা পেপারেই মানে 200 মার্কস, মেন্সে একটা হিউজ ওয়েটেজ অঙ্কের, তো অঙ্কটাতে একটা এক্সট্রা টাইম দিয়ে নিজের সময়টাকে দিতে হবে। আর দ্বিতীয় কথা হয়ে যাচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সবগুলো একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রতিদিন একদম ভালো মতো পড়তে হবে। এইরকম করে প্রতিদিন কোনোদিন হয়তো আমি এনসিয়েন্ট জিওগ্রাফির মৌরিয়া শুরু করছি, তো ওই মৌরিয়ায় আমি ওই দিন পড়বো। তারপরে আমি পোস্ট মৌরিয়া, গুপ্তা এসব শুরু করব। তো টপিক ওয়াইজ ধরে ধরে আমাদের এগোতে হবে। সঙ্গে আমাদের যে পিওয়াইকিউজ আছে, পিওয়াইকিউজটারও আমাদের প্রিপারেশন করে যেতে হবে, কারণ পিওয়াইকিউজটা খুবই দরকারি। পিওয়াইকিউ থেকে প্রশ্ন খুব বেশি না এলেও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য সবসময় যে সাবজেক্টটা পড়ছো বা যে পেপারটা তুমি প্রিপারেশন করছো, তার পাশে পিওয়াইকিউর যেন কোশ্চেন গুলো থাকে।
সেটা তোমার কোনো বই থেকেও হতে পারে বা তুমি আলাদাভাবে যে ওয়েবসাইটে পাওয়া যায় বের করে নিতেও পারো। তো এভাবে আমি প্রিপারেশনটা করতাম। আর অঙ্কটার ক্ষেত্রে আমার বেশি কিছু অসুবিধা হয়নি, কারণ অঙ্কটা আমার ঠিকঠাকই ছিল। যদিও 2022-এ আমি মানে মোটামুটি 109-10 মার্কস পেয়েছি, আমাকে প্রশ্নটা একটু টাফই লেগেছিল। হ্যাঁ, আর 23-এ মোটামুটি 140-এর মতো, এখনো তো মার্কস দেয়নি। তো ওইরকমই একটা আমি করে এসেছিলাম। তো আমি ওই রকম ভাবছিলাম যে 140-50 হলে আমার মেটটাতে হয়ে যাবে। আর 22-এ একটু মানে পরীক্ষার দিন আমি একটু ঘাবড়ে গেছিলাম, আর প্রশ্নটা একটু আমাকে টাফ লেগেছিল, সেজন্য আমি মানে একটু মার্কসটা কমিয়ে এসেছে। তো অঙ্কটাতে একটু এক্সট্রা ফোকাস দিতে হবে। অনেকের অঙ্কের প্রবলেমটা আমি দেখছি, মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে ওই প্রবলেমটা, আমার বন্ধুরাও আছে যারা মেতে কম মার্কসের ফলে কয়েক মাসের জন্য WBCS হতে পারেনি। তো ওই জিনিসটা করতে হবে। আর সায়েন্স অ্যান্ড টেকটা, আমি যে ভিশন আইএস এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়, ওখানে যে সায়েন্স অ্যান্ড টেকের পার্টটা থাকে, আমি ওটা টপিক ওয়াইজ করে নিতাম। তো ওভাবে আমি প্রিপারেশনটা করেছিলাম। আচ্ছা স্যার, খুবই ডিটেলে এক্সপ্লেন করলেন স্যারের স্টাডি স্ট্র্যাটেজিটা। আশা করি অ্যাসপিরিয়েন্টদেরও খুব সুবিধা হবে এটা শুনে, কিভাবে প্রত্যেক দিনই প্রত্যেক সাবজেক্ট স্যার পড়ার চেষ্টা করতেন। থ্যাংক ইউ স্যার। আমি অভিজিৎ স্যারকে বলবো পরের কোশ্চেন গুলো এক এক করে আবার করতে। হ্যাঁ, আমরা শুনছিলাম যে বিভিন্ন সমস্যার যে সলিউশন স্যার দিচ্ছেন সেগুলো সত্যিই খুব এফেক্টিভ। এই আমি একটু বলি, অপশনালের ব্যাপারটা আমি ভুলে গেলাম। অপশনাল করতে হবে যে বেসিক যে বইগুলো বিভিন্ন অপশনাল সাবজেক্টের আছে, সেগুলো নিয়ে ভালো মতো খুঁটিয়ে পড়ে, আর যে লেকচার অ্যাভেলেবেল আছে কোনো একটা ভালো ইনস্টিটিউটের লেকচার বা যে যে ইনস্টিটিউশনে পড়ছে সেগুলো লেকচারগুলো করে নিয়ে তার সঙ্গে পিওয়াইকিউটাকে প্রথমে সলভ করতে হবে। আমরা অ্যান্সার রাইটিং এ যখন, আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে আমি ওই প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে যাই না, আগে আমি পিওয়াইকিউ দেখে কি রকমের প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করে আগে পিওয়াইকিউ গুলোই খুব করেছিলাম। আমি এমনকি জিওগ্রাফি অপশনাল ছিল আমার, জিওগ্রাফি অপশনালে আমি পিওয়াইকিউ ছাড়া অন্য কোনো প্রশ্ন এক্সট্রা আমি প্র্যাকটিস করিনি লেখার ক্ষেত্রে। একবার যখন তুমি টাইম ম্যানেজমেন্টটা আর লেখাটা শিখে যাবে, তখন যে প্রশ্ন আসুক তোমার তো একটা বেসিক নলেজ যে বইগুলোর উপর বা লেকচার দেখে যেটা তোমার থাকবে সেটার উপরই হয়ে যায়। কারণ আমরা প্রশ্ন প্রিডিক্ট করতে পারি না, যেটা কঠিন আসবে সবার জন্য আসবে, যেটা সহজ সবার জন্য আসবে। তো এই মেন যেটা ডিফারেন্স করে দেয় সেটা হচ্ছে কিভাবে তুমি প্রেজেন্ট করছো, কিভাবে ফ্লো চার্ট বানাচ্ছো, ম্যাপ টেপ, আমার জিওগ্রাফির ক্ষেত্রে যেরকম কিভাবে সেটাকে তুমি হ্যান্ডেল করছো প্রশ্নটা। তো এর উপরই অপশনালটা অনেক নির্ভর করে। তো আমি বলবো যে লেকচার দেখাটা আমার ক্ষেত্রে যারা নতুন এক্সপিরিয়েন্ট বা যারা এখনো আহ, 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 ওই পর্যায়ে আছে, লেকচার দেখাটা একটু দরকারি। কারণ একটা বেসিক নলেজ পাওয়ার জন্য অপশনালে, কারণ আমরা অনেকে অন্য ব্যাকগ্রাউন্ডের হয়েও অন্য অপশনাল নিই। আমার যেরকম ম্যাথমেটিক্সে বিএসসি আছে, কিন্তু আমি আমার যে অপশনাল ছিল সেটা হয়ে যাচ্ছে জিওগ্রাফি। তো আমার কাছে লেকচার দেখাটা খুবই দরকারি ছিল। লেকচার দেখার ফলে আমার বেসিক ফাউন্ডেশনটা গড়ে উঠেছে। তারপর যে এক্সট্রা বই আছে সেই বইগুলো পড়ে আর পিওয়াইকিউ করে অপশনাল পেপারটা মোটামুটি সলভ হয়ে যায়। একদমই তাই। স্যারের কাছে আমার এরপরে যে প্রশ্নটা রাখবো সেটা হলো যে অনেকেই আছে যে একাধিকবার পরীক্ষা দিচ্ছে, একবার দুবার তিনবার পরীক্ষা দিচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এমন নয় যে তারা পরিশ্রম করছে না, তারা হয়তো হার্ড ওয়ার্ক করছে কিন্তু তারপরেও রেজাল্ট আসছে না। তো এই ধরনের এক্সপিরিয়েন্সদের জন্য আপনার কি সাজেশন বা অ্যাডভাইস থাকবে? মানে তারা কি পরিশ্রমে কোথাও ঘাটতি হচ্ছে, আরো কি পরিশ্রম বাড়াবে, নাকি স্ট্র্যাটেজিতে সমস্যা হচ্ছে, স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা দরকার? এই প্রশ্নটা কিন্তু আমরা বারে বারেই পেয়েছি যে যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না। এইটা নিয়ে যদি একটু বলেন। আমি মনে করি যে যারা আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করি পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য, কারো প্রিপারেশনে কোনো ঘাটতি নেই, এটা আমার বিশ্বাস। সবার একটা নিজের অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমাদের যেটা মেন প্রবলেম হয়ে যায় যে আমরা যে বারবার পরীক্ষা দিচ্ছি, সেটা যে কি জন্য আমার কোথায় খামতিটা থেকে গেল, কোথায় উইকনেসটা থেকে গেল, সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সেটাকে ফাইন্ড আউট করে আমাকে এর সলিউশন কি, আমার কোন পেপারটাতে আমাকে লাগছে যে কম মার্কস এসেছিল, বা কোনটাতে আমার যে কারো হয়তো অ্যান্সার রাইটিং এ বাংলা ইংরাজি তো ল্যাঙ্গুয়েজ পেপারে প্রবলেম থাকতে পারে, কারো হয়তো ম্যাথটা একটু দুর্বল, কারো হয়তো হিস্ট্রিটা ঠিক মতো হচ্ছে না, কারো হয়তো অপশনালটা মনের মতো
তো দিতে পারেনি। আমরা তো বিভিন্ন কথায় পরীক্ষা দেওয়ার পর শুনি, কেউ বলছে আমার অপশনালটা ভালো হয়নি ভাই, কেউ বলছে আমার ম্যাথ পেপারটা হয়ে গেল। তো এটা শুধু মানে রিমেম্বার করাটাই বড় কথা নয়, এর উপর কাজ করতে হবে। যে আমার এবার তো এই হলো, যাতে নেক্সট টাইম কিছুতেই না হয় সেটার উপর আমরা ফোকাস করব, যে কোথায় আমার খামতিটা থেকে গেল। তো এই জিনিসটা ফাইন্ড আউট করা খুবই দরকারি, যে আমরা ফাইন্ড আউট করে নিব যে আমাদের প্রিপারেশনে কোথায় গ্যাপটা ছিল বা কোথায় কোন সাবজেক্টটাতে উইকনেস ছিল। সেটা ফাইন্ড আউট করে নিলে আমার মনে হয় আস্তে আস্তে সেটার উপর কাজ করলে ইমপ্রুভমেন্ট হবে, আর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো। একদম একদম খুব গুরুত্বপূর্ণ একটা কথা মানে স্যার বললেন, যে বারংবার পরীক্ষা আমরা দিলেই শুধু হবে না, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর কোথায় আমার মিস্টেকটা হয়েছিল সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কারণ প্রত্যেকেই পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখে যে কোন পেপারে কত নাম্বার আসছে। তাহলে যে পেপারে আমার নাম্বারটা একটু কম এলো বা যে পেপারটায় কাঙ্ক্ষিত নাম্বার এলো না, সেইখানটায় আমার কোথায় ঘাটতি ছিল সেইটা আইডেন্টিফাই করে কিন্তু পরের বারের জন্য প্রস্তুতি নিতে হবে। তা না হলে কিন্তু সেই একই মিস্টেক বারংবার রিপিটেড হতে থাকবে এবং আমাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। একদমই স্যার, খুব সুন্দরভাবে বললেন। আমরা অ্যাসপিরেন্টসদের প্রশ্ন নেব, তার আগে লাস্ট একটা প্রশ্ন আমি জাস্ট স্যারের কাছে জিজ্ঞেস করব, যে আমরা আজকে স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, মোটিভেশন, মিস্টেক, ফেলিয়ার অনেক কিছু নিয়েই কথা বললাম। শেষে একটাই প্রশ্ন করব, যে কম্পিটিটিভ এক্সামের সাকসেসকে যদি একটা লাইনে ডিফাইন করতে হয় তাহলে আপনি কি বলবেন? মানে আমি তো যেটাকে এক্সপিরিয়েন্স হ্যাঁ, মানে যেটাকে সামনে রেখে সবাই তার প্রিপারেশন শুরু করবে আর কি, মানে সাকসেস মন্ত্র বলতে গেলে। সাকসেস মন্ত্র আমার মতে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সেরকম রুরাল ব্যাকগ্রাউন্ড ছিল, আর আমি নিজের চেষ্টায় মোটামুটি পরীক্ষাটা ক্র্যাক করেছি। সবাই নিজের চেষ্টাই করে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল সেরকম কোনো গাইডেন্স ছিল না, কোনো কোচিং ইনস্টিটিউটের সাথে আমি যুক্ত ছিলাম না। তো আমি বলবো যে ডেডিকেশনটা সবচেয়ে, আর সেলফ মোটিভেশন। একটা হয় মোটিভেশন, মোটিভেশনের তো বিভিন্ন পার্ট থাকে, যেটা হয় সেলফ মোটিভেশন। এই সেলফ মোটিভেশনটা আমাদের মধ্যে যখন থাকবে, তো আমাদের প্রিপারেশনটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি বলবো যে ডেডিকেশন এন্ড সেলফ মোটিভেশন, এই দুইটা জিনিস থাকলেই তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কেউ আর আটকাতে পারবে না। একদমই ঠিক স্যার, যেটা বললেন সেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটা ব্যাপার। প্রস্তুতি আমরা প্রত্যেকের মতো করে নিই, কেউ হয়তো একা একা নেয়, কেউ হয়তো কোথাও মানে কারোর সাথে যুক্ত হয়ে সেখান থেকে সাহায্য করে, কিন্তু আমাদের লক্ষ্যটা ফিক্সড রাখতে হবে, আমাদের ডেডিকেশন যেন ঠিকঠাক থাকে। তাহলে লক্ষ্যটা ফিক্সড রেখে সেই অনুযায়ী যদি আমি পরিশ্রম করি তাহলে নিশ্চিতভাবেই আমরা সাফল্যের দরজায় পৌঁছে যাবো। তো এবার অ্যাসপিরেন্টসদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নেবো, কারণ আমরা জানি যে স্যার এসছেন, স্যারকে আমরা প্রতিদিন পাবো না, তো অনেকের অনেক কিছু কোয়ারিজ আছে, একটু জিজ্ঞেস করে নেবে। আমি সপ্তর্ষি স্যারকে একটু রিকোয়েস্ট করবো 1 by 1 প্রশ্নগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই এক এক করে একটু হ্যান্ড রেজ করো, তারপর আমি এক এক করে নাম বলছি। আচ্ছা, প্রথমে প্রিয়ম বলো, একটু ছোট ছোট করে কোশ্চেনটা করবে। স্যারকে অনেক গুড ইভিনিং। সময় দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, গুড ইভিনিং স্যার। বলছি স্যার, আমরা পলিটি, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পরীক্ষা, তো এখানে পলিটিটা খুবই আমাদের দরকার এবং প্রযোজ্যতা। এই পলিটির উপরে কি করে আমরা প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে পারি? আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের যে ইন্টারভিউ লেভেল হবে, তখন ইন্টারভিউতে মানে কোশ্চেনটা কি টপিক রিলেটেড থাকে, কি ক্রিটিক্যাল থিঙ্কিং অর পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড? ব্যাস এইটা। প্রথম প্রশ্নটা আমি ভালো মতো শুনতে পারলাম, যেটা হচ্ছে পলিটির প্রিপারেশনটা কিভাবে নেব। দ্বিতীয়টা আমি ঠিকমতো শুনতে পারিনি, প্লিজ তুমি দ্বিতীয়টা আরেকবার বলবে। হয়তো ও যেটা বললো সেটা হচ্ছে গিয়ে ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করা হয়, টপিক ধরে না পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে কিরম এক্সপিরিয়েন্স হয় ইন্টারভিউতে, সেটাই খুব খুব সম্ভবত সেটাই বললো। এই দুটোই। হ্যাঁ স্যার, এটাই বললাম, আমি একটু ঠিক আছে, বাচ্চা আছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, স্যারের কথা শোনো। পলিটির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে পলিটির ক্ষেত্রে আমার যে স্ট্র্যাটেজিটা ছিল, যে আমি এনসিইআরটির বেসিক বইগুলো পড়েছিলাম। আমি খুব স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম প্রিপারেশনটা। সেই জন্য আমি 6 থেকে 12 অব্দি, 12-এর যেটা ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড বই আছে পলিটির, সেটা আমি পড়িনি। কিন্তু যে 11-এর বইটা আছে, দুটা বই, সেই বইটা খুব সুন্দরভাবে পড়েছিলাম। তারপরে 6 থেকে 10 অব্দি যে এনসিইআরটির বইগুলো আছে, খুবই সুন্দর, খুবই ভালো কনসেপ্ট দেওয়ার জন্য খুবই মানে দরকারি বই। তো সেই বইগুলো আমি পড়েছিলাম পলিটির ক্ষেত্রে। আর সঙ্গে লক্ষ্মীকান্তটা পড়েছিলাম।
যেহেতু আমার অপশনাল পলিটি ছিল না, তো তার আগের আমি তো আর যাইনি। তো আমি যাদের অপশনাল পলিটি না, তারা লক্ষ্মীকান্ত পড়লে আর এনসিইআরটির বেসিক যে বইগুলো আছে ওগুলো পড়লে, আর সঙ্গে পিওয়াইকিউ সলভ করলে, আর যে বিভিন্ন 22-এর সময় আমাদের অনেক কেস স্টাডি মানে কেস লস গুলো দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের, তো ওগুলোর উপর একটু নজর রাখবে যে কি কি গুরুত্বপূর্ণ কেস আসছে, তার ভার্ডিক্ট কি হয়েছে। তো সেগুলোর উপর তুমি একটু ফোকাস করে পড়লে অটোমেটিকলি পলিটির প্রিপারেশনটা হয়ে যাবে। আর পলিটির প্রশ্ন মোটামুটি সহজই হয়, ভালো মতো আর্টিকেল গুলো পড়ে আর বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তো পলিটিতে আশা করি কোনো অসুবিধা হবে না। আর সেকেন্ড যেটা প্রশ্ন ছিল সেটা ইন্টারভিউর ক্ষেত্রে। ইন্টারভিউ হয়ে যাচ্ছে আনপ্রিডিক্টেবল একটা থিং। তুমি গিয়ে বলতে পারো না যে আমাকে মানে কিরকম প্রশ্ন করবে, বা আমার সাবজেক্ট থেকেই করবে, বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে করবে। তো আহ, এই জিনিসটা সবসময় মাথা নিয়ে যেতে হবে, যে কোনো সিচুয়েশনে তোমাকে রেডি থাকার জন্য তোমার ওই মানে মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি যে কোনো সিচুয়েশনে রেডি থাকবো। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার 2022-এর যে ইন্টারভিউ ছিল সেটা লাস্টের দিকে মোটামুটি ছিল, 12ই মার্চ সম্ভবত টাইমটা ছিল। আর ইন্টারভিউ 8 জানুয়ারি বা 9 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছিল। তো আমি করতাম কি, যে এক্সপিরিয়েন্সটা আমার যে মেন্স লেভেল অব্দি সেরকম চেনাশোনা ছিল না, কিন্তু যখন মেন্সের রেজাল্ট বের হয় তারপরে যে লিস্টটা আছে, তো অনেকের সাথে পরিচয় অটোমেটিকলি আমাদের হয়ে যায়। যে তারপরে ওরা যে ইন্টারভিউটা যে যার যেদিন থাকতো, ওদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতাম, বা একটা গ্রুপেও ছিলাম যেখানে আমি ওদের স্ক্রিপ্টটা মোটামুটি পেয়ে যেতাম। তো এটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে কিরকম প্রশ্ন ইন্টারভিউরা এবার জিজ্ঞাসা করছেন। যেরকম হয়ে যাচ্ছে যে 2022-এ আমাদের আইএমআর রেট, এমএমআর রেট, তারপরে হয়ে যাচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এগুলো নিয়ে খুব প্রশ্ন হয়েছিল। আর ঘুরে ঘুরে এই প্রশ্নগুলি এক্সপিরিয়েন্টদের জিজ্ঞাসা করা হয়েছিল। তো তোমার ইন্টারভিউ যদি ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত যাই বলো প্রথম দিন না থাকে, বা প্রথম সপ্তাহে না থাকে, তারপর যদি থাকে, তো এটা একটু সুবিধা পাওয়া যায় কিন্তু, যে আগেকার এক্সপিরিয়েন্টের কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আর পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে, তোমার যে চাকরি মানে আমাদের বন্ধুগুলোর ইন্টারভিউ তো অনেকের আমি জিজ্ঞাসা করেছি, বা কথা আদান প্রদান হয় কার কিরকম ইন্টারভিউ কি জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে মোটামুটি যারা চাকরি বাকরি করে বা কোনো একটা পোস্টে আছে, তাদের সেই পোস্ট রিলেটেড কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করে। সেটা আর অনেকের আবার গ্রাজুয়েশনে যে মানে সাবজেক্ট থেকেও করা হয়েছে, অনেককে আবার অপশনাল সাবজেক্ট থেকেও করা হয়েছে, অনেকে ওইদিকে না গিয়ে আবার অন্য কোনো একটা টপিক বের হয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন করছে। তো এরকম বিষয়গুলো হয়। তো ইন্টারভিউটা আমি বলবো খুবই আনপ্রিডিক্টেবল। সেটা তোমাকে ভেবেই যেতে হবে। যে কোনো প্রশ্ন করবে সেটাকে তুমি কতটা পারছো সেটা ম্যাটার করে না, তুমি যেটা পারছো না সেটা কিভাবে তুমি হ্যান্ডেল করছো। তুমি নার্ভাস হচ্ছ কি, তোমার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে কি, তুমি স্টেমিনিং করতে শুরু করে দিয়েছো কি, এই জিনিসগুলো খুবই মানে ওনারা অবজার্ভ করেন। তো এই জিনিসগুলোর উপর একটু খেয়াল করতে হবে ভাই। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে গিয়ে শুভ্রনীল নস্কর। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। স্যার, আমার একটা প্রশ্ন আছে আর একটা একটু রিকোয়েস্ট আছে বলতে পারেন। তো আমি একটু প্রশ্নটাই করি প্রথমে, সেটা হচ্ছে অপশনাল পেপার নিয়ে। তো অপশনাল পেপারের কি সায়েন্স বেসড যে সাবজেক্টগুলো আছে সেইগুলো নেওয়াটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয় না? মানে আর্ট বেস সাবজেক্ট নিলে কি মার্কসটা একটু বেটার আসে, আর সায়েন্স বেস নিলে কি মানে মার্কসের একটু কি ঘাটতি হয় বা কিছু একটা ব্যাপার থাকে? এটা স্যার আমার একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে ওই আপনি যদি আপনার মানে সাবজেক্ট ওয়াইজ বুক লিস্টটা একটু শেয়ার করেন, মানে আপনি ফাউন্ডেশনের জন্য বললেন এনসিইআরটি পড়েছিলেন, তো তারপরে আরো মানে বেশি নলেজের জন্য কি কি বইগুলো আপনি ফলো করেছিলেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, তাহলে তোমার প্রথম প্রশ্নটা ছিল যে অপশনাল সাবজেক্ট নিয়ে, যে সায়েন্স বেসড বাই, সেটা আমি জেনারেলাইজ করবো না জিনিসটাকে যে এই অপশনালটা ভালো এটা ভালো। আমাদের সাথে যারা আছে মোটামুটি সব অপশনাল ব্যাকগ্রাউন্ড থেকেই আছে, তো সেটা তো আমি নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু আমি যতটুকু বলবো যে সেটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে কোনো একটা অপশনাল নিলেই তুমি বেশি মার্কস পাবে, বা কোনো একটা সাবজেক্ট নিলে একদমই তোমার মার্কস আসবে না। আমার অনেক বন্ধু আছে যারা আর্টস থেকেও সুন্দর মার্কস পেয়েছে। আমার অনেক বন্ধু আছে
যারা সায়েন্স থেকেও খুব সুন্দর মার্কস পেয়েছে। আমার একটা বন্ধু আছে যে ম্যাথস অপশনাল থেকেও 245 বা 50 মার্কস সলভ করে 243 মার্কস এরকম পেয়েছে। তো সায়েন্সের যেটা মেন জিনিসটা হয়ে যাচ্ছে যে তুমি যতটুকুই করো মোটামুটি ভালো একটা মার্কস দিয়ে দেয়। আর আর্টসে কি আছে যে 50-60% মার্কস তোমার তুলতে তোমাকে মোটামুটি 380, 360 বা 400 ফুল মার্কসটাই করে আসতে হয়। তো এই জিনিসটা আছে। তো সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যে সাবজেক্টটাতে তোমার কনফিডেন্স আছে যে এটা নিয়ে আমি এগোতে পারবো, সেই হিসাবে তুমি নাও। অনেকে ম্যাথস অপশনাল থেকেও 250, 260, 270 পায়, অনেকে ফিজিক্স থেকেও পায়। আমাদের কলিগগুলো অনেক আছে যারা মানে সায়েন্স থেকেও ভালো মার্কস এনেছে, যারা সোশ্যোলজি থেকেও 250 মার্কস পেয়েছে। আমার জিওগ্রাফি 2022-এ একটু প্রিপারেশন লেভেলটা মানে মোটামুটি প্রথম অ্যাটেম্প ছিল। তো তো সেখানে আমার প্রিপারেশনটা মোটামুটি ছিল। তো আমার যে মার্কসটা বের হয়েছে মোটামুটি 90+50, 185 মার্কস আছে। আমার থেকে অনেক কমও মার্কস পেয়েছে, অনেকে বেশিও মার্কস পেয়েছে, সায়েন্স নিয়েও আর্টস নিয়েও। তো ব্যাপারটা জেনারেলাইজ করা একদমই ঠিক হবে না। তোমার যে সাবজেক্টটার উপর কনফিডেন্স সেটা নিয়ে তুমি এগোতে থাকলে আলটিমেটলি তোমার মার্কস আসবে। যদি ভালো মতো নিজেকে রিপ্রেজেন্ট করো, ভালো মতো ফ্লোচার্ট দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, আর ভালো মতো যে কোর জিনিসটা জানতে চাইছে ওটা ভালো মতো লিখে আসো, তো অটোমেটিকলি হয়ে যাবে। আর সেকেন্ড প্রশ্নটা ছিল যে বেসিক ফাউন্ডেশনের পড়ার পর আমি বুক লিস্ট, সেটা আমি অভিজিৎ দার সাথে যোগাযোগ করে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আর কেউ কোয়েশ্চেন করতে চাইলে হ্যান্ড রেজ করো। স্যারকে আমরা আর পরে পাবো না। কারুর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারুর কোনো প্রিপারেশন নিয়ে কিছু সমস্যা এখন ফেস করছো সেগুলোও জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো, রাহুল হালদার। স্যার বলছিলাম আমি আমার প্রিপারেশনটা শুরু হয়েছিল 2022-এ, গ্র্যাজুয়েশনের পরে। তারপরে 2024 পর্যন্ত আমি মানে 23শে ডিসেম্বর পর্যন্ত আমি ডব্লিউবিসিএস নিয়ে প্রিপারেশন নিয়েছিলাম। এবার তারপরে আমার এই ওয়েস্ট বেঙ্গলের যেরকম সিচুয়েশন ছিল, এবার এত ভোলাটাইল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমি ওটাকে সিজিএল এ মানে এসএসসি তে শিফট করেছিলাম, যাতে অন্তত একটু তাড়াতাড়ি চাকরি একটা পাওয়া যায়। এবার আমি 2024-এর সিজিএল এর মেন্স দিয়েছি, 2025-এর সিজিএল এর মেন্স দিয়েছি। আমার দুটোবারেই মেন্সে আমার আটকেছে। প্রথমবারে যে জেনারেল নলেজ মানে জিকে এর পোর্শনটা আটকেছে, সেকেন্ডবারে একটা মানে জেনারেল নলেজ প্লাস আমার একটা ইংলিশের পোর্শন একটু খারাপ হয়েছিল। তো এবার আমার এই মুহূর্তে মানে হয়তো 2000 এই যে লাস্ট যে ফিল্মসটা হলো ডব্লিউসি, হয়তো ফিল্মসটা আমার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমার সেইখানে যে কোশ্চেন, আমি এখন এমন একটা পজিশনে আছে, আমি বুঝতে পারছি না যে আমি কোন দিকে চুজ করব আমার। কারণ সিজেলের মধ্যে সিজেলের প্রতি মানে সিজেলের যে এক্সাম প্যাটার্ন বা ওটাই আমার মানে অনেকটা বেশি কনফিডেন্স আছে। কারণ যেহেতু আমি দুটো মেন্স দিয়ে এসেছি, আমি আপাতত আমি ডব্লিউবিসিএস মাত্র দুটোই অ্যাটেম্প দিতে পেরেছি, তার মধ্যে একটাই আমার হয়নি, একটা এখনো রেজাল্ট বার হয়নি। এখন আমার কি করা উচিত? এটা তো খুবই স্পেসিফিক প্রশ্ন হয়ে গেল। এই সিচুয়েশনটা তো মানে একটু কমপ্লিকেটেড। সেটা তোমার কনফিডেন্সের উপর নির্ভর করবে যে তুমি কোনটা পরীক্ষা বেশি স্যার কনফিডেন্স একটা পাচ্ছ। মিনিট, আরেকটা একটা একটা একটু অ্যাড করতে চাই, যে ইন্টারপ্রেট, সরি স্যার। মানে আমার এই ইতিমধ্যে যে আমি যাই পরীক্ষা দিচ্ছি, আমার ইতিমধ্যে ধরো আমি আইবি এসএআই গ্রেড 2 ওই পরীক্ষারও ফিল্মস ক্লিয়ার হয়েছিল, মেন্স হয়নি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা রিসেন্টলি হলো, ওটারও আমার কলকাতার জন্য 99.45% মার্কস ছিল, কিন্তু মেন্সে আমার ওই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার কিছু ওইখানে আমার ওটা আটকালো। মানে আমার যা পরীক্ষা হচ্ছে, ক্লার্কশিপের মেন্সটা দেওয়া আছে, ওটা জানি না কি হবে। এবার মানে বেঙ্গল পুলিশ, ওরও হচ্ছে কি আমার বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল, আমার ওইগুলো হচ্ছে প্রিলিমস হয়েছিল, আমার ওইগুলো ফিজিক্যালি আটকেছে। মানে আমি এইরকম সিচুয়েশনে আছি যে জায়গা থেকে আমি বুঝতে পারছি না এখন আমি যে আমি ফুল ফেজে ডব্লিউবিসিএস এর পিছনে যাব, না ওই মানে সিরিয়ালটাকে আগে একটা কিছু পেয়ে গিয়ে তারপরে আমার মানে ওইখানে আমি একটা, কারণ এটা তো একটা লং প্রসেস। কারণ আমার এখনো ডব্লিউবিসিএস এর প্রতি অতটা কনফিডেন্স নেই যতটা আমার আদার্স এক্সাম গুলোর প্রতি আছে, মানে মানে সিজিএল বলো বা অন্য এক্সাম গুলোর প্রতি। কারণ ডব্লিউবিসিএস এখন তিনটে মানে ফার্স্ট কথা তিনটে স্টেপস হবে, তারপরে সাবজেক্টও অনেক বেশি, ঠিক আছে। প্রিলিমস পাস করা আর মেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবার সে আমার মেন্সের প্রতি অতটাও কনফিডেন্স নেই যে আমি বলতে পারো জোর গলায় যে আমি হ্যাঁ হয়তো এবারে বা একটু হবে। আমি সেই জন্য আমি বলছি যে আমার এখন কি করা উচিত।
আমি এটাই বলবো যে তোমার যে পরীক্ষাটার উপর বা যে বিষয়টার মানে এক্সামটার উপর তোমার যে হোল্ড ভালো আছে, তুমি মনে করছো কনফিডেন্স বেশি, আমার হিসাবে সেদিকে যাওয়া উচিত। কিন্তু এটা তোমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার হবে, কারণ হয়ে যাচ্ছে যে সবকিছুর একটা ব্যক্তিগত তোমার অপরচুনিটি কস্ট থাকে। এটা হলে ওটা হবে না, ওটা হলে ওটা হবে না। তো এর মাঝেও আমি বলবো যে এই পরীক্ষাগুলোর যেটা যদি কোনো কিছু কমন সিলেবাস থাকে সেটাকে খুব সুন্দরভাবে হোল্ড করে নিতে হবে। তারপরে তোমাকে যদি লাগে যে এই পরীক্ষাটা আমার বেশি কনফিডেন্স আমি পাচ্ছি, তো ওইদিকে আমার হিসাবে যাওয়া উচিত। কিন্তু এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত একদম বিষয়। আমি এটুকুই তো বলতে পারি যে তোমার যেটার উপর বেশি কনফিডেন্স আছে সেদিকে এগো। থ্যাংক ইউ স্যার। ওইটা মানে আমার দোনোমনটার কারণ একটাই, যে ছোটবেলা থেকে তো আমরা ওই একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছি, ডব্লিউবিসিএস ডব্লিউবিসিএস। যার জন্যই আমার মানে এই মানে দোটানার যে ব্যাপারটা ওই কারণেই আমার আসছে, কারণ আমি কোনোদিন ভাবিনি যে বড় হয়ে যে সিজিএল এর জন্য প্রিপারেশন হবো বা চাকরি পাবো। আর মাঝখানে আমাদের যা বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে যেরকম সিচুয়েশন ছিল সেই অনুযায়ী আমাকে ডিসিশনটা নিতে হয় আর কি। সেই জন্য আমার এই প্রবলেম, মানে আমার এই যে দোটানার যে ব্যাপারটা এই কারণেই আমার এসছে। কমন যত কিছু আছে ভালো মতো পড়ে নাও, তারপরে যে এক্সামটার প্রতি বেশি কনফিডেন্স আছে সেই দিকে এগো, এটুকুই বলবো। আর সেটার উপরই কাজ করো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবে? স্যার আমি বিলাস চক্রবর্তী বলছি। হ্যাঁ, বলো। স্যার স্যার আমি বলছি কি আমার হয়তো এটাই একটা বা দুটো অ্যাটেম্প হতে পারে, কারণ আমার এজটা অনেকটা বেশি, 35 হয়ে গেছে। এই মুহূর্তে কি করা উচিত বা কিভাবে প্রিপারেশন নিলে হয়তো অ্যাটেম্পটা ক্লিয়ার করতে পারি, একটু যদি বলেন। আমরা এতক্ষণ ধরে এই বিষয়টাই যেটা আমি বলে আসলাম, যে, তার কারেক্টটা বলে দিচ্ছি। যে 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 সাবজেক্ট আছে তার তো আমরা ধারণা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা যা থেকে হোক পেয়ে যাই। অনেক গাইডেন্সেরও কোনো এখন অনলাইন যে গাইডেন্স সেটারও কোনো অভাব নেই। আমি এটুকুই বলবো যে বয়সটা ফ্যাক্টর না। আমারও অনেক বন্ধু আছে যারা 35-36 বছর বয়সে চাকরি পেয়েছে, এমনকি 7-8 বছর চাকরি করার পরও এসে এক্সামটা ক্লিয়ার করেছে। ইনফ্যাক্ট অনেকের বয়স 38-39-এরও কাছাকাছি। তো আমি মনে করি যে সঠিক পথে এগোলে আর সঠিক গাইডেন্সে পড়াশোনা করলে, আর নিজের মেটেরিয়ালসকে মিনিমাইজ মিনিমাইজ করে যতটা তুমি পড়তে পারো তার থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করে পড়লে অটোমেটিকলি পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই বলবো যে সঠিক পথে এগো, স্মার্ট স্টাডি একটু করে এগোতে হবে। হ্যাঁ স্যার, একদমই ঠিক কথা বললেন। স্মার্টলি পড়তে হবে, সঠিক গাইডেন্স নিয়ে এগোতে হবে এবং পজিটিভ থাকতে হবে। বয়সটা কোনো ম্যাটারই না। সে যে লাস্ট অ্যাটেম্পটেও সে অনেকে এক্সিকিউটিভ পেয়েছে, এরকম অনেক উদাহরণও আছে। সুতরাং অনেক হ্যাঁ, উদাহরণ আছে। সুতরাং আমাদের পজিটিভ থাকতেই হবে। যাদের বয়স বেশি বলে মনে করছো আমরা হয়তো আর কম্পিটিশনে নেই, বেরিয়ে যাচ্ছি, এরকম কোনো ব্যাপার নয়। ঠিকঠাক করে পড়াশোনা করো, অবশ্যই ক্লিয়ার হবে। আমারই অনেক কলিগ 35-36, এমনকি 38-33 হুম। এরকম বয়সেও চাকরি হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে 7-8 বছর 10 বছর চাকরি করার পরও ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছেন। তো অনেকে আবার 26, 27, 28 বছরেও আছে। বয়সও পেয়েছেন, আছে। তো বয়সটা আমি মনে করি সেরকম কোনো ফ্যাক্টর নাই, বা সঠিক পথে এগোতে পারলে সঠিক ডেডিকেশনের সাথে স্মার্ট স্টাডির সাথে তো আমরা পরীক্ষাটাকে আলটিমেটলি ক্লিয়ার করতে পারবো। আপনাদের ব্যাচে অঞ্জন নন্দী আছেন না, এক্সিকিউটিভ? হ্যাঁ, অঞ্জন নন্দী এক্সিকিউটিভ আছেন। উনি হ্যাঁ 10 বছর 10টা বিসিএস মেন্স দিয়েছেন, তারপর ক্লিয়ার করেছেন এক্সিকিউটিভ। এতদিন হ্যাঁ, এসিটিও ছিলেন, গ্রুপ সি ছিলেন। এসিটিও ছিলেন গ্রুপ। তাহলে উনি পারলে আমরাও পারবো। সেই অবশ্যই বিশ্বাসটাই সবাইকে রাখতে হবে। আমরা সবাই পারবো। ঠিক আছে, আর কারুর কিছু আর কোশ্চেন আছে? কোশ্চেন কম পাচ্ছি আমরা, একটু কেউ স্পেসিফিক কোশ্চেন আছে? এখানে একটা হাত উঠেছে, এস বলে নাম আসছে, বলো। এস বি। স্যার, আপনার প্রিলিমস এর পর যখন মেইনস এর প্রিপারেশন নিতেন, অপশনালের পেছনে কতটা টাইম ডিভোট করতেন আর কিভাবে করতেন? মানে আপনি বললেন আপনি কোয়েশ্চেন লিখতেন, তো মানে পুরোটাই শুধু লেখাটাই কাজ ছিল, না খানিকটা পড়ে খানিকটা লিখতেন, নাকি পড়ে বই বন্ধ করে তারপরে মানে এক একটা কোয়েশ্চেন ধরে ধরে খানিকটা খানিকটা করে লেখা প্র্যাকটিস করতেন? আরেকটু যদি বলেন।
হ্যাঁ, এটা আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে আমি একটা টপিক পড়তাম, যাকে যেমন আজকে জিওমরফোলজি পড়ছি, আমার জিওগ্রাফি অপশনাল ছিল, তার মধ্যে হয়তো আজকে আমি ডেভিসটা পড়ছি। তো ডেভিসটা পড়ার সময় পড়ে নিলাম, তার উপরে কি কি পিওয়াইকিউ এসেছে সেটা আমি প্র্যাকটিস করে নিতাম, লিখে নিতাম। তো আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, আগে নোটস করে নিলাম, নিজের যে নোটস বানিয়ে রেখেছিলাম তার উপরে যে এক্সট্রা বই আমি পড়েছিলাম সেটা পড়ে নিলাম, তার উপরে আমি যে পিওয়াইকিউ এসেছে সেটা সলভ করলাম। তো এভাবে আমি এগোতাম। আর জিওমরফোলজি হয়ে যাওয়ার পর আবার জিওমরফোলজির যত প্রশ্ন এসেছে সেটাকে, যেটা এটা লাগছে যে আমাকে লেখা উচিত, সব তো আর লেখা যায় না, তো সেগুলো লিখে নিতাম। তো এটা নিজে ডিসিশন নিতে হবে যে অনেকের থাকে যে আবার সম্পূর্ণ ওটা পড়া অপশনালটা শেষ করার পর লিখতে শুরু করে, অনেকে আছে যে টপিক ওয়াইজ পড়ার পর লিখতে শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে টপিক ওয়াইজ পড়ে আমাদের লেখা উচিত, সে যে কোনো অপশনাল হোক, আমরা টপিক ওয়াইজ পড়বো, তার উপরে পিওয়াইকিউ আমরা সলভ করবো। এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি। ওকে স্যার, আমি পরের কোশ্চেন হচ্ছে গিয়ে, লাস্ট আমরা 2-3টে কোশ্চেন নেবো। সুদীপ্ত করাতি, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। বলছি স্যার, পড়তে পড়তে খুব ডাইভার্ট হয়ে যাচ্ছি। মানে একটা চ্যাপ্টার পড়ছি, পড়তে পড়তে কিছুক্ষণ ধরে নিন 5 মিনিট 10 মিনিট পড়ছি, ওই মানে ওইটা আর ভালো লাগছে না। এমন সময় শুধু ফোন দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আর তারপর এমন সময় আছে যেন ওই বইটা না হয় অন্য বইটা পড়ি। এই জিনিসটা স্যার এখন বারবার ধরে হয়। প্রিপারেশন লেভেলে বেশিরভাগ জনই এরকম ফেস করে। আমাদের তো একটা হিউম্যান মাইন্ড, সেটা ডাইভার্ট হওয়ার চান্সও ততটাই বেশি যতটা আমরা ফোকাস করি আমার মতে। তো কিন্তু সেটা কোনো বড় প্রবলেম আমি মনে করি না। বিষয়টা হয়ে যাচ্ছে যে তুমি যে টপিকটা পড়ছো সেটা খুব ইন্টারেস্টিং এর সাথে ভালো মতো একদম পড়তে হবে, আর সেলফ মোটিভেটেড থাকতে হবে যে আলটিমেটলি তো আমাকে পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। এই যে আমি 5 মিনিট 10 মিনিট সময়টা পড়ে তারপরে ফোন দেখছি বা অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, তো আলটিমেটলি লসটা তো আমারই হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। তো তার জন্য করতে হবে কি যে আমাদের যে মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়বো, মাঝে 10 মিনিটের একটা গ্যাপ নেব। ঠিক আছে, হয়তো একটু নোটিফিকেশন দেখলাম, মেসেজ দেখলাম, সেটা কিন্তু খুব লং না হয়ে যায়, এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরাও প্রিপারেশন লেভেলে আমি তো বলবো না যে আমি একদমই 6 ঘন্টা লাগাতার পড়ে গেছি, 6 ঘন্টা কন্টিনিউসলি পড়ে গেছি, সেরকম কোনো বিষয় নেই। আমরা যখন পড়াশোনা করেছি 1 ঘন্টা পড়েছি, 10 মিনিটের একটা গ্যাপ নিলাম, একটু হয়তো উঠে হাঁটাচলা করে নিলাম। কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, এখানে তোমার ডিফারেন্সটা করবে যে তুমি যে 5-10 মিনিট এলোকেট করলে সেটাতে রিল দেখতে দেখতে বা মোবাইল দেখতে বা অন্য কোথাও উঠে চলে গেলাম, সেটাও হবে না। কারণ আমি মনে করি যে তোমার যে প্রিপারেশন সিচুয়েশনে তোমার প্রিপারেশনটাই করে থাকবে। তুমি যদি ঘুরতে বেরাও সেটা তোমাকে প্ল্যান করে বেরোতে হবে, মেন করে কিন্তু প্রিপারেশনটা থাকবে। তুমি ঘুরতে বেরো, তুমি কোথাও যাও, সেটা যে আমি আজকার যে যতটুকু আমার টার্গেট ছিল সেটা আমি পূরণ করব, পূরণ করার পরে যা যা হয় সেরকম আমি করব। তো 1-1.5 ঘন্টা পরও বা কারো হয়তো সেটা 35 মিনিটও হতে পারে, 40 মিনিট পর আমরা 10 মিনিটের একটা গ্যাপ নিয়ে নিলাম বা 1 ঘন্টার পর নিয়ে নিলাম, সেটা কারো 1.5 ঘন্টা হতে পারে। তাই বলে এটা বলবো না যে যার কম টাইম স্পানে যে গ্যাপ নিচ্ছে সেটা কিরকম। তুমি নিজেকে ফোকাস রাখতে যে যেরকমই করতে পারো ভালো, কিন্তু যাতে ওই যে আমি সময়টা নেব নিজের জন্য, একটু এদিক ওদিক হাঁটাচলা করব বা একটু বাইরে বেরোবো বা পাশের দোকান থেকে চা খেয়ে আসবো, তো সেই বিষয়গুলো যাতে খুব লং টার্মে আবার গেলাম বাইরে আড্ডা মেরে যাচ্ছি, তো এই বিষয়গুলো যাতে না হয়, মেন করে প্রিপারেশনটা থাকতে হবে। বাকি সবকিছু কিন্তু সাইডে থাকবে ভাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট কেউ প্রশ্ন করবে? কেউ চাইলে প্রশ্ন করে নিতে পারো। সাগর মন্ডল, বলো। হ্যাঁ, প্রণাম স্যার, সবাইকে আমার প্রণাম। প্রণাম। স্যার, আমি বলছিলাম স্যার, আমি বর্তমানে স্যার রেলওয়েতে জব করি স্যার, রেলওয়ে গ্রুপ ডি। কিন্তু স্যার আমার প্রবলেমটা যেটা হচ্ছে স্যার, আমি কন্টিনিউ একটা প্রিপারেশন করছি, কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে, মানে ডিউটির জন্যই আমি 2-3 দিন পড়াশোনার মধ্যে থাকতে পারছি না। তারপর স্যার আবার যখন গোড়া থেকে শুরু করছি তখন মনে হয় যেন আমি মানে কত পিছিয়ে গেছি বা আমি কিছুই জানি না, এই টাইপের একটা প্রবলেম ফেস করছি স্যার। এটা খুব এফেক্ট করছে। হ্যাঁ, দেখো, এটা একটা বেসিক প্রবলেম। এটা আমি বলবো না যে আমি একদমই 6 ঘন্টা লাগাতার পড়ে গেছি, 6 ঘন্টা কন্টিনিউসলি পড়ে গেছি, সেরকম কোনো বিষয় নেই। আমরা যখন পড়াশোনা করেছি 1 ঘন্টা পড়েছি, 10 মিনিটের একটা গ্যাপ নিলাম, একটু হয়তো উঠে হাঁটাচলা করে নিলাম, তো
আমাদের প্রিপারেশন লেভেলে কনসিস্টেন্সি যেটা আছে সেটা খুবই ম্যাটার করে। আমরা কনসিস্টেন্ট থাকবো, হয়তো আমরা 1 ঘন্টা কম পড়বো কিন্তু কনসিস্টেন্ট থাকাটা খুব দরকারি। সেটাতেই বোঝা যায় আমার কতটা ইমপ্রুভমেন্ট হলো। আমি যদি 4 দিন পড়ে নিলাম খুব, আর মাঝে আবার 1 সপ্তাহ গ্যাপ করে দিলাম, আলটিমেটলি কিন্তু আমার ডেভেলপমেন্টটা হবে না, আবার ওই স্ক্রেচ থেকে শুরু করতে হবে, তার মাঝে তুমি রিভিশন করবে হ্যান। তো এই বিষয়গুলো চলে আসে। তো তোমার চাকরি অবস্থায় আমার সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, আমি নিজের বলবো না। আমার যেহেতু ফুললি ডেডিকেটেড, আমি সময়টা পেয়েছি নিজের জন্য, কারণ আমি চাকরি বাকরি করতাম না। তো আমি বন্ধুদের সাথে কথা বলে বা যে কথা আমাদের হয়ে সেটা থেকে জানতে পেরেছি যে যতটুকু সময় বের হয় ততটুকু ভালো মতো ফুল ফোকাসড ইউটিলাইজ করে পড়ার চেষ্টা করো। এটা যাতে না হয় যে আজকে পড়লাম 2 দিন মাঝে গ্যাপ, সেটা যাতে না হয়, না হলে আবার আলটিমেটলি প্রিপারেশনটা কিন্তু অনেক পিছিয়ে যাবে। এটুকুই আমি বলবো। স্যার আরেকটু বলছি স্যার ওই মানে কন্টিনিউয়াস যে জিনিসটা স্যার, ওইটা স্যার কন্টিনিউটি মেনটেন করতে পারছি না, তার ফলে স্যার ওটা মনে হচ্ছে, আমি চাইলেও স্যার করতে পারছি না এই জিনিসটা। কন্টিনিউটি মেনটেন করার জন্য যে বিভিন্ন সাবজেক্ট আছে সেটা সাব টপিকে ভাগ করে পড়তে হবে, যে কালকে আমি গুপ্ত পড়বো বা পোস্ট গুপ্ত পড়বো বা শুঙ্গ পড়বো। তো এরকম করে জিওগ্রাফিতে হয়তো আমি কালকে ফিজিওলজিটা দেখবো, হিমালয় সম্বন্ধে পড়বো, তার ডিভিশন গুলো পড়বো। এরকম সাব টপিকে যখন ভাগ করে নিয়ে তুমি পড়বে, তো অটোমেটিকলি তোমার একটা ইন্টারেস্ট হবে, আর সেটাই করতে করতে আস্তে আস্তে প্রিপারেশনটা হয়ে যায়। আমরা খুব বেশি পড়বো না, কিন্তু যেটাই পড়বো ফুললি ফোকাসড আর টপিক ওয়াইজ এরকম করে পড়লে প্রিপারেশন এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে এটা হবে না। তো বিভিন্ন টপিকে সাব টপিকে ভাগ করে নাও, যতটুকু নিজের সময় বের হয় ওটুকুতে ওটা করার চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক থ্যাংক আছে, ইউ। আমরা অনেকগুলো কোশ্চেন নিলাম। আমি আবার অভিজিৎ স্যারের কাছে ফেরত যাব। অভিজিৎ স্যার যদি কোনো কোশ্চেন করেন, আর আমরা ক্লাসটাকে ধীরে ধীরে কনক্লুশনের দিকে নিয়ে যাব। হ্যাঁ, স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাবো এতটা টাইম আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা কনক্লুড করব। কনক্লুড করার আগে আমি দুটো জিনিস একটু বলবো স্যারের পারমিশন নিয়ে। অপশনাল নিয়ে একজন প্রশ্ন করেছিল, তো সেই প্রসঙ্গে দু একটা কথা আমি বলবো। যে কোনো অপশনাল সাবজেক্ট চুজ করার সময় মেনলি 3টে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। একটা হলো যে অপশনালটা আমি চুজ করতে চাইছি সেটার প্রতি আমার ইন্টারেস্ট আছে কিনা, ভালোবাসা আছে কিনা। কারণ অপশনালের প্রতি তো, অপশনালের যেহেতু 400 নম্বর থাকে, অনেকটা তো পড়াশোনা করতে হয়। তাহলে সেই সাবজেক্টটাকে আমি যদি ভালোবাসতে না পারি, ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু আমি সেই সাবজেক্টটা নিয়ে বেশি টাইম পড়াশোনা করতে পারবো না। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় দিক হলো, সেই অপশনালের প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন দেখে যে টাইপের প্রশ্ন ওই অপশনাল থেকে আসছে এবং আমি যেটা নিতে চলেছি সেইগুলো কি আমি ঠিকঠাক ভাবে লিখতে পারবো, আমি কি হ্যান্ডেল করতে পারবো, এইটা একটু দেখে নেওয়া উচিত। আর শেষে মনে হয় যে ওই অপশনালের উপযুক্ত বই বা স্টাডি মেটেরিয়ালস এইগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকছে কিনা। তো এই 3টে জিনিস যদি ম্যাচ করে যায়, তাহলে আমার মনে হয় শুধুমাত্র কোনো মানে সায়েন্সের সাবজেক্ট কোডিং বা আর্টসের সাবজেক্ট কোডিং এটা না দেখে এই 3টে জিনিসের উপর মানে জিনিস যদি ম্যাচ করে যায়, সেই অনুযায়ী অপশনালটাকে চুজ করা যেতে পারে। আচ্ছা, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, একজন বলছিল যে যে হচ্ছে এই মুহূর্তে ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবে না অন্যান্য মানে এক্সামের জন্য প্রিপারেশন নেবে। তো স্যার খুব সুন্দরভাবেই বলেছেন। আমি সেটা মানে সেই কথাটাকেই সাপোর্ট করে একটাই কথা বলবো, যে বারবার প্রিলি ক্লিয়ার হচ্ছে কিন্তু বলছে মেন্সে গিয়ে আটকে যাচ্ছে, তাই তো। তো তার মানে কম্পেয়ার্ড যে প্রিপারেশন বা ফাউন্ডেশন, সেখানে বোধহয় কোথাও একটা ঘাটতি রয়ে গিয়েছে, যে কারণে বিভিন্ন এক্সামের প্রিলিমস পাস করার পরে মেন্সে গিয়ে সমস্যা হচ্ছে। তো যে বেসটা বা ফাউন্ডেশনটা, সেইটা আমার মনে হয় আরেকটু স্ট্রং করতে হবে। সেই কারণে আমরা সবসময় স্মার্ট গাইডেন্সও এখানে বলি যে আমাদের কোনো প্রিলি বা মেন্সের জন্য আলাদা করে কিছু প্রিপারেশন হয় না, আমরা পুরোটাই কিন্তু প্রথম থেকে একদম কম্প্যাক্ট ওয়েতে কভার করার চেষ্টা করি, যাতে একটা 5 মাস 6 মাস পরে পুরো জিনিসটার উপর একটা গ্র্যাপ চলে আসে এবং যে কোনো এক্সামে বসার জন্য পুরোপুরি রেডি হয়ে যেতে পারে। এইটাই আমার একটু বলার ছিল। তো আবারও বলছি যে আজকের স্যারকে অনেক ধন্যবাদ দেবো যে মূল্যবান সময় বের করে এখানে আসার জন্য এবং সুন্দর এবং বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের আলোচনা থ্যাংক থেকে ইউ অভিজিৎ দা। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ওই সুযোগটা পাওয়ার জন্য খুবই ভালো লাগছে আর কি, সবার সাথে ইন্টারেক্ট করে, এক্সপিরিয়েন্সদের সাথে।
অসংখ্য ধন্যবাদ। আমি আজকের আলোচনা থেকে যে জিনিসটা উঠে এলো সেটা যদি খুব সংক্ষেপে বলি, যে কম্পিটিটিভ এক্সামে আমরা কত ঘন্টা পড়লাম সেটার শুধুমাত্র পরীক্ষা নয়, কতটা সঠিকভাবে পড়লাম, কতটা কনসিস্টেন্সি বজায় রাখলাম এবং নিজের ভুল থেকে কি শিখলাম, এটা তারও পরীক্ষা। আজকের সেশনে আমরা প্রিপারেশনের বিভিন্ন টেকনিক্যাল দিকের পাশাপাশি একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের যে বাস্তব জার্নি, সেখান থেকে কিন্তু অনেক কিছুই শেখার একটা সুযোগ পেলাম। আমি আশা করব যে আজকের এই সেশনটি যারা শুনলেন তারা একটা মোটিভেশন নিয়ে অবশ্যই ফিরবেন এবং নিজের প্রিপারেশনের জন্য একটা প্র্যাকটিক্যাল চেঞ্জ আজকের থেকে ইমপ্লিমেন্ট করবেন। সবশেষে আরো একবার সপ্তর্ষি স্যারকে, অবশ্যই আমাদের মানে স্পেশাল অতিথি ওয়াসিম আকরাম স্যারকে এবং সমস্ত অ্যাসপিরেন্টসকে আন্তরিক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সবাইকে। একদম শেষে একটাই কথা বলবো, কিপ প্রিপেয়ারিং, কিপ ইমপ্রুভিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ বিলিভিং ইন ইউর প্রিপারেশন। থ্যাংক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।